আজ আপনাদের সামনে এমন একটি কাহিনী তুলে ধরতে চলেছি যে কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন চলচ্চিত্র জগতের ভেতরটা কতটা অন্তঃসার শূন্য। এই অভিনেত্রী 30 বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতে ছিলেন, কিন্তু এক রাতের ঘটনা তার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়। শাবনাম ছিলেন দুই বাংলার রানী, যার হাসিতে একসময় পর্দা কাঁপত, যার চোখের ভাষায় ছিল 1000 সংলাপের চেয়েও শক্তিশালী। কিন্তু এক রাতে কি হলো এই অভিনেত্রীর জীবনে? আজ শোনাবো সেই ভয়ঙ্কর রাতের ভয়ঙ্কর সত্য। শাবনামের আসল নাম ছিল ঝর্ণা বসাক। জন্ম ঢাকা শহরে 1946 সালে 17 আগস্ট। বাংলাদেশে ও পাকিস্তানে দুই দেশের সিনেমায় 30 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন এই অভিনেত্রী। বসাক পদবীটি একটি হিন্দু বৈশ্য উপনামের মধ্যে পড়ে। বাংলাদেশের পশ্চিমে অপ্রচলিত এই বসাক শব্দটি পদবী হিসাবে ব্যবহার করা হয়। শাবনামের পরিবার ছিল ঢাকার সাংস্কৃতিক মনস্ক এক শিক্ষিত পরিবার। তবে তিনি যখন পাকিস্তানে অভিনয় জীবন আরম্ভ করেন, তখন কিছু মানুষের পরামর্শে তিনি তার নাম বদলে নেন, শাবনাম নাম নেন, কারণ শাবনাম নাম ছিল নিরপেক্ষ মুসলিম ধর্ম ঘেঁষা। দর্শকরা যাতে তাকে সহজে গ্রহণ করে তাই তিনি এই নাম নিয়েছিলেন। তবে তিনি কোনোদিনই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। শাবনামের স্বামী ছিলেন পাকিস্তানের বিখ্যাত সঙ্গীত পরিচালক রবীন ঘোষ, যিনি নিজেও একজন বাঙালি খ্রিস্টান ছিলেন। তবে রবীন ঘোষ সম্বন্ধে শোনা যায় তিনি পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দুজনের সম্পর্ক তৈরি হয় সিনেমার সেটে। একে অপরের প্রেমে পড়ে খুব দ্রুত এবং তাদের একটি ছেলে হয়, যার নাম রাখা হয় রনি। 1989 সালে গুলমানে শাবনাম ও তার স্বামীর বাড়ি অর্থাৎ রবীন ঘোষের বাড়িতে হঠাৎই রাত্রিবেলায় এক দল দুষ্কৃতী হামলা চালায়। তারপর তারা শাবনামকে এবং রবীন ঘোষকে পিচমোড়া করে বেঁধে ফেলে এবং তাদের সামনেই তাদের একমাত্র সন্তান রনি ঘোষকে নির্মমভাবে হত্যা করা হয়। এই আকস্মিক ঘটনাতে দুজনেই একদম স্তব্ধ হয়ে পড়ে এবং রবীন ঘোষের সামনেই অনেকেই মিলে শাবনামকে গণধর্ষণও করেছিল। এই ঘটনায় রবীন ঘোষ এবং শাবনাম একেবারে স্তব্ধ হয়ে যায়। পরের দিন সকাল হতেই একটু সাহস সঞ্চয় করে রবীন ঘোষ ছুটে গেলেন পুলিশের কাছে। পুলিশের বড়কর্তা এই ঘটনাটাকে ডাকাতির মামলা হিসাবে সাজালেন। তিনি বললেন, বুঝেছি, মনে হচ্ছে এটা স্রেফ ডাকাতির উদ্দেশ্যেই প্ল্যান করেছে। আপনারা বাধা দিতে এসেছিলেন ভেবেই ওরা আপনাদের ওপর এতটা নির্মম হয়েছে। তবে রবীন ঘোষ কিংবা তার স্ত্রী শাবনাম এটাকে শুধু ডাকাতির মামলা হিসেবে ভাবতে পারেননি। সে কথা তারা জানিয়েছিলেন, কিন্তু পুলিশের কর্তা এটাকে ডাকাতির হিসাবেই সাজায়। বিচার হয়, কিন্তু দোষীরা কোনো শাস্তি পায়নি, কারণ তারা খুঁজেই পায়নি সেই ডাকাতির লোকদের। তবে শাবনাম মনে করেন, বা আরও অনেকেই মনে করেছিলেন সেই সময়, এর সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত ছিল। শাবনামকে একজন প্রভাবশালী ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শাবনাম যেহেতু আগে থেকেই বিবাহিত ছিলেন, তাই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তারই ফলস্বরূপ এই প্রতিহিংসা বলে তিনি মনে করেন। তবে পুলিশ এই ঘটনাটাকে সম্পূর্ণ অস্বীকার করে। ওটাকে ডাকাতির মামলা হিসাবে ধার্য করেছিলেন তারা। পরে জনগণের
রোষের কারণে পুনরায় তদন্ত করা হলে দোষীদের কিন্তু বিচার হয় না। একমাত্র পুত্রকে হারানোর যন্ত্রণা ও মানসিক বিপর্যয়ে শবনম একেবারেই ভেঙে পড়েন। এর ফলে তিনি আর কখনোই আবার আগের মতন হয়ে উঠতে পারেননি। এত জনপ্রিয়তা, এত সফলতা ও অর্থ তার কাছে অর্থহীন মনে হয়। শবনম একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, নিজেকে দেখতে আর চাই না পর্দায়, পর্দা আমার কাছে অন্ধকার। এরপর সম্পূর্ণভাবে নিজেকে অভিনয় জগৎ থেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। শোনা যায় বাংলাদেশ থেকে তিনি পাকিস্তানে চলে যান এবং সম্পূর্ণ একাকী জীবনযাপন করেন। শেষ হল শবনমের জীবন কাহিনী। যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।